খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ সোমবার 9 তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। সমবায় নির্বাচনে 56 আসনে জয়ী তৃণমূল, নন্দীগ্রামে বিজেপির ঝড়। দুর্গাপুরের মেলায় বাংলাদেশি পতাকা স্টল ভাঙচুর করার হুমকি বিজেপির। রাতের অন্ধকারে পুরনো ব্যালট পেপার, ভোটার কার্ড সব বিক্রি হচ্ছে, বড় অভিযোগ বিজেপির, পাল্টা দাবি শাসক দলের। ঘরে ঘরে অস্ত্র রাখুন, বাংলাদেশ প্রসঙ্গ তুলে হিন্দুদের বাঁচাতে নিদান অর্জুন সিংয়ের। রেশনের চাল খোলা বাজারে বেচে দেওয়ার তাল হাতে নাতে ধরল পাড়ার লোকজন। জলপাইগুড়ির ধূপগুড়ির সিভিক ভলান্টিয়ারের কেরলে মৃত্যু, শোকের ছায়া এলাকায়। আদরের নামে প্রেমিকের চোখ মুখ বেঁধে গোপনাঙ্গে কোপ, অনলাইনে 180 টাকার ছুরিও কেনে সোমাইয়া। ইট বৃষ্টি, একাধিক বাড়িতে আগুন, সংঘর্ষে তপ্ত মানিকচকের চণ্ডীপুর। রাজাকারদের আর ছাড় নয়, যে ভাষা বোঝে সেই ভাষায় জবাব দেব, গর্জে উঠলেন শুভেন্দু। বেআইনি নির্মাণ দেখেই ক্ষুব্ধ বিধায়ক অসিত মজুমদার, কড়া ধমক বাড়ির মালিককে। হিন্দু নির্যাতনে জ্বলছে বাংলাদেশ, আতঙ্কের পরিবেশ বনগাঁ বসিরহাট তেহট্ট সীমান্তেও। বাংলাদেশ নিজের আওকাত ভুলে গিয়েছে, আমজনতার মোক্ষম দাওয়াই বাংলাদেশকে। প্রিয় দর্শক, আজকের শীর্ষ খবরগুলি শুনে নিন। প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট পেতে দেখুন আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। সকাল থেকে সমবায়ের ভোট ঘিরে বোমাবাজি, অশান্তি চলে দফায় দফায়। বিকেল গড়াতেই বেরোলো ভোটের রেজাল্ট। তমলুক কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ভোটে বিপুল জয় পেল তৃণমূল। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক জোনের 12টি ব্লকে রবিবার নির্বাচন হয়। 69টি আসনের মধ্যে 56টিতে জয়ী হয়েছে তৃণমূল, বাকি 13টি জিতেছে বিজেপি। তবে নন্দীগ্রাম 1 ও নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের 7টি করে মোট 14টি আসনের মধ্যে 13টিতে বিজেপি জেতে, তৃণমূল জেতে 1টিতে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে রবিবার সকাল থেকে ঝামেলা হয়, সেখানে 7টি বিজেপির দখলে। 12টি ব্লকের 10টিতে জিতেছে তৃণমূল, যার মধ্যে পাঁশকুড়া ব্লকের 5টি আসন, কোলাঘাট ব্লকের 4টি আসন, শহীদ মাতঙ্গিনী ব্লকের 2টি আসন, তমলুক ব্লকের 5টি আসন, মহিষাদল ব্লকের 4টি আসন, সুতাহাটা ব্লকের 2টি আসন, হলদিয়া উন্নয়ন ব্লকের 2টি আসন, ময়না ব্লকের 10টি আসন, নন্দকুমার ব্লকের 10টি আসন ও চণ্ডীপুর ব্লকের 11টি আসন রয়েছে। বিজেপি জিতেছে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের 7টি আসনেই। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের 7টি আসনের মধ্যে 6টি পেয়েছে বিজেপি। তবে জেলার সার্বিক ফলাফল নিয়ে জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মানস কুমার পান্ডা জানান, সমবায় ব্যাংক থেকে কৃষকরা যেভাবে উপকৃত হয়েছেন, ভোটের ফলাফলে তারই প্রতিফলন হয়েছে। মানুষ সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রেখেছেন। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়ও বলেন, এর থেকে প্রমাণ হয়ে গেল মানুষ বিজেপির সঙ্গে নেই। তমলুক সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক মেঘনাথ পাল বলেন, নন্দীগ্রামে মানুষ দেখেছে কি ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেছিল, সর্বত্রই ভয়ের পরিবেশ করে রেখেছিল। ভয় না পেয়ে যেখানে মানুষ বেরিয়ে এসেছে, বিজেপিকেই ভোট দিয়েছে, দাবি বিজেপি। মেলায় বাংলাদেশের পতাকা, প্রবল হইচই দুর্গাপুরে। 6 তারিখ থেকে শুরু হয়েছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের রাজীব গান্ধীর স্মারক ময়দানে দুর্গাপুর উৎসব। চলছে নামি দামি শিল্পীদের অনুষ্ঠান। মেলায় বসেছে কয়েকশো স্টল। এই স্টলগুলির মধ্যেই একটি কাপড়ের স্টলে বাংলাদেশের জাতীয় পতাকার ছবি দেওয়া ব্যানার দেওয়া হয়েছিল। এ নিয়েই প্রবল বিতর্ক। ওই স্টলে বিক্রি হচ্ছিল ঢাকাই জামদানি, মসলিন, রাজশাহী সিল্ক, তাঁত সহ বিভিন্ন ধরনের শাড়ি। শনিবার সন্ধ্যায় মেলায় আসা মানুষজনের নজরে পড়তেই হইচই পড়ে যায় মেলায়। তারপরেই তড়িঘড়ি সেই ব্যানার নামান দোকানদাররা। এই নিয়েই শুরু হয় নানান বিতর্ক। এদিকে এই বিতর্ক উস্কে দিয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরই বলেন, তৃণমূল পরিচালিত দুর্গাপুর উৎসব মেলা কমিটির মদত ছাড়া এই কাজ কেউ করতে পারে না। রাজ্যের মন্ত্রীদের বলবো, অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হোক, না হলে বিজেপি ওই দোকানে গিয়ে ভাঙচুর চালাবে, প্রতিবাদ করবে। ব্যবসায়ী শামসুর রহমানের দাবি, আমাদের পূর্বস্থলীতে বাড়ি, আধার কার্ড, প্যান কার্ড সবই আছে, 2 পয়সা রোজগারের জন্য মেলায় আসি। মালিকের কথা মতোই বাংলাদেশের পতাকা দেওয়া ব্যানার লাগিয়েছিলাম, এখানকার মানুষজন বলতেই সেটা আমরা খুলে দিয়েছি।
এত ভালো একটা দুর্গাপুর উৎসব চলছে, সেখানে বিরোধীরা চক্রান্ত করে বাংলাদেশের জাতীয় পতাকা লাগিয়ে দিয়ে বিতর্কের সৃষ্টি করছে বলে পাল্টা দাবি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায়ের। যদিও মেলা কমিটির সদস্য প্রবীর ঘোষাল বলেন, প্রচারের জন্য হয়তো ব্যানার লাগিয়েছিল, আদতে ওরা কেউই বাংলাদেশের নাগরিক নন। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে 3000 লাইক ও 1000 সাবস্ক্রাইবার টার্গেট করছি। যদিও এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। ফিরে আসছি পরবর্তী খবরে। পোলবা বিডিও অফিস থেকে ব্যালট পেপার, ভোটার কার্ড, পুরনো কাগজপত্র বিক্রির অভিযোগ বিজেপির। পোলবা বিডিও অফিস থেকে রাতের অন্ধকারে ব্যালট পেপার, ভোটার কার্ড, পুরনো কাগজপত্র টিনের বাক্স গাড়িতে বোঝাই হচ্ছে জানতে পেরে বিজেপি কর্মীরা গিয়ে আটকায় বলেই জানা গিয়েছে। সরকারি নিয়ম মেনে টেন্ডার করে পুরনো কাগজ বিক্রি হয়েছে বলে দাবি শাসক দল ও ব্লক প্রশাসনের। পোলবা দাঁতপুর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা বিজেপির অর্ঘ্য চক্রবর্তীর অভিযোগ, সরকারি অফিস থেকে সরকারি কাগজ রাতের অন্ধকারে পাচার হচ্ছিল, আমরা জানতে পেরে আটকেছি। ভোটার কার্ড, ব্যালট পেপার, বিভিন্ন ভাতার আবেদনপত্র টিনের বাক্সে ছিল। পঞ্চায়েত সমিতির সহসভাপতি তানসেন মণ্ডল বলেন, বিডিও অফিসের ভিতরে একটি গোডাউন মেরামত করার প্রয়োজন, যে গোডাউনে অনেক পুরনো কাগজপত্র পড়ে পড়ে নষ্ট হচ্ছিল। গত মাসের 12 তারিখে অর্থের মিটিংয়ে সিদ্ধান্ত হয় পুরনো নষ্ট হয়ে যাওয়া কাগজপত্র টেন্ডার করে বিক্রি করা হবে। ওপেন টেন্ডারের মাধ্যমে সেই কাগজ বিক্রি করা হয় 80,000 টাকায়। যে কিনেছে তিনি গাড়ি লোড করছিলেন তখন। বিজেপির কিছু অবাঞ্ছিত লোক বিডিও অফিসে সেই সময় ঢুকে সেই জিনিসপত্র আটকায়। বিজেপি রাজনীতি করার জন্য এসব করছে, কোনো ভালো কাজ, উন্নয়নমূলক কাজে তাদের পাওয়া যায় না। সংখ্যালঘু নিপীড়নে জ্বলছে প্রতিবেশী দেশ, প্রাণ ভয়ে প্রতি মুহূর্ত কাটাচ্ছেন সে দেশের হিন্দুরা। নিরাপত্তার খোঁজে এপারে পাড়ি দিতে মুখিয়ে তাঁদের অনেকেই। এই মুহূর্তে হিন্দুদের সুরক্ষা একেবারে তলানিতে বাংলাদেশে। আর সেই ছবি তুলে ধরে হিন্দুদের অস্ত্র রাখার নিদান ভাটপাড়ার বাহুবলী বিজেপি নেতা অর্জুন সিং। রবিবার বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে বেরিয়ে তাঁর পরামর্শ, নিজেরা বাঁচতে চাইলে ঘরে ঘরে অস্ত্র রাখুন, পাশাপাশি সনাতনীদের ঐক্যবদ্ধ করতে গেরুয়া শিবিরের ছাতার তলায় আসার আহ্বানও জানালেন অর্জুন সিং। রবিবার জগদ্দল বিধানসভার অন্তর্গত শ্যামনগরের ঝাউতলায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে গিয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেখছেন তো বাংলাদেশে হিন্দুদের উপর কি চলছে। ওখানে প্রাক্তন সেনাকর্তা হুঙ্কার দিচ্ছেন 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবেন বলে। কলকাতার রাজপথ ইতিমধ্যেই জেহাদিরা দখল করে নিয়েছে। জামাতিরা সব এখানে বসে আছে। এখানে দুর্গাপুজো, কালী পুজো করতে বাধা দেওয়া হয়। জেহাদিদের রুখতে সনাতনীদের একজোট হতে হবে। আর তার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা বিজেপির সদস্যতা নিন। বিজেপি একমাত্র হিন্দুদের রক্ষা করতে পারে। এরপর তার আরও পরামর্শ, নিজেদের বাঁচাতে চাইলে ঘরে ঘরে অস্ত্র রাখুন। হকের রেশন পান না উপভোক্তা, অভিযোগ রেশনের চাল বাইরে বিক্রি করে দেন ডিলার। রবিবার 45টি চালের বস্তা চাল সহ দুজনকে পাকড়াও করল নিউ ব্যারাকপুরের লেনিননগর এলাকার লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ ব্যারাকপুর থানার পুলিশ। এলাকার বাসিন্দাদের দাবি, চাঁদপুর লেনিননগরের এই ডিলার অশোক কুমার বিশ্বাসের দোকান থেকে বেশ কিছুদিন ধরেই চাল সরানো হচ্ছে। যদিও রেশন ডিলারের দিদির দাবি পাচার নয়, একজনের দোকানে পাঠানো হচ্ছিল। কিন্তু রেশন দোকান থেকে চাল কিভাবে বাইরে বেরোতে পারে, এই ঘটনার পর থেকে রেশন ডিলারকে দেখা যায়নি। রেশন ডিলারের দিদির জবাব, এত কিছু তিনি জানেন না। স্থানীয় বাসিন্দা অলোক হালদার জানান, অনেকদিন ধরেই তারা বিষয়টা নজরে রাখছিলেন। রবিবারও 40 থেকে 45টি চালের বস্তা গাড়িতে তোলা হয়। জিজ্ঞাসা করলে বলা হয় অন্য জায়গায় যাবে। এরপরই পাড়ার সকলে গাড়িটি আটকায়। গাড়ির চালক আকরম আলীর কথায়, চালের বস্তাগুলি কোথায় নিয়ে যেতে হবে তা তিনি জানতেন না। যিনি চাল কিনেছেন তিনিই বলতে পারবেন। ব্যারাকপুর 2 নম্বরের বিডিও সারওয়ার আলী জানান, খবর পেয়েছেন। নিউ ব্যারাকপুর থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে তার কথাও হয়েছে, তদন্ত শুরু হয়েছে। ব্যারাকপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ সজল দাসের কথায়, রেশন ডিলারের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় বিডিওকে বলেছি।
আমরা এসব মানব না। বিধায়কও বলেছেন কঠোর শাস্তি দিতে হবে। ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো সিভিক ভলান্টিয়ারের। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ির ধূপগুড়িতে। বেতন হিসাবে যা চান তাতে সংসার চলত না, তাই বাড়তি উপার্জনের আশায় পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্যে। উপার্জন করে আর বাড়ি ফেরা হলো না। বাড়ি ফিরল কফিনবন্দি দেহ সিভিকের। কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার, শোকের ছায়া এলাকা জুড়ে। পুলিশ জানিয়েছে, মৃত সিভিক সুরেন্দ্র কজুর বয়স ৩৫। তিনি ধূপগুড়ি ব্লকের লক্ষ্মীকান্ত চা বাগানের চার্চ লাইনের বাসিন্দা। ধূপগুড়ি থানার অধীনে সিভিকের চাকরি পেয়েছিলেন। পরিবারের মা, 2 বোন, 1 ভাই সহ মোট 8 জন। সিভিকের চাকরি করে যা বেতন মিলত তা দিয়ে সংসার চলছিল না, এমনটাই দাবি মৃতের ভাই অমৃত কজুরের। কেরলে কাজে যাওয়ার আগে পরিবারকে জানিয়েছিলেন, যা বেতন পান তা দিয়ে তার সংসার চালান, তাতে মুশকিল হয়ে উঠেছে, তাই কেরলে যেতে চান। 6 মাস আগে পাড়ি দিয়েছিলেন কেরলে এর্নাকুলাম শহরে মিস্ত্রির কাজে যোগ দিয়েছিলেন একটি সংস্থার অধীনে, যারা জল সরবরাহের কাজ করে এলাকায়। গত 15 তারিখ হঠাৎ পরিবারের কাছে ফোন আসে, অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে সুরেন্দ্র কজুরের। এই খবর শোনা মাত্রই হতবাক হয়ে যায় গোটা পরিবার। এত দূর থেকে পরিবারের লোক বুঝে উঠতে পারছিলেন না কি ঘটনা ঘটেছে। 28 তারিখ পরিবারের সদস্যরা সেখানে পৌঁছন। পরিবারের দাবি, কি হয়েছিল সেভাবে কিছুই জানানো হয়নি সংস্থার তরফে। কেরলে পৌঁছানোর পর কর্মস্থল এবং হাসপাতাল ঘোরাঘুরি করতেই কেটে যায় বেশ কয়েকদিন। রবিবার মৃত দাদার দেহ কফিনবন্দি অবস্থায় নিয়ে বাড়ি ফেরেন অমৃত। 50 শেডস অফ গ্রে ছবির নায়িকার মতন করে আদরে ভরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রাক্তন প্রেমিকের হাত, চোখ ওড়না দিয়ে বেঁধে দিয়েছিল অভিযুক্ত তরুণী। তারপরেই আদরের ভান করে অনলাইনে কেনা নতুন ছুরিটি দিয়ে কোপ বসায় প্রেমিকের গোপনাঙ্গে। হাওড়ার ডোমজুরের পার্বতীপুরের ঘটনায় প্রাথমিক তদন্তে নেমে পুলিশের হাতে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। শনিবার রাতে স্থানীয় যুবক আব্দুর রহমানের গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ ওঠে তার প্রেমিকা সোমাইয়া খাতুনের বিরুদ্ধে। প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য সোমাইয়াকে আটক করা হলেও রবিবার তাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য এসেছে পুলিশের হাতে। সূত্রের খবর, 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত সম্পর্কে ছিল আব্দুর এবং সোমাইয়া। প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলেছিল আব্দুর। পরে সেই ছবি দেখিয়েই প্রেমিকাকে ব্ল্যাকমেল করা হতো বলে অভিযোগ। যদিও সোমাইয়াকে বিয়ে করতেও রাজি হয়নি আব্দুর। 2021 সালে তাদের সম্পর্ক ভেঙে যায়, কিন্তু আব্দুরকে ভুলতে পারেনি সোমাইয়া। বিয়ে না করার জন্য কিভাবে আব্দুরের উপর প্রতিশোধ নেওয়া যায় সেই ছকও কষতে থাকে সে। দীর্ঘ পরিকল্পনার পর গত বৃহস্পতিবার আব্দুরকে ফোন করে সোমাইয়া বলে সে তিক্ততা ভুলে আব্দুরের সঙ্গে সময় কাটাতে চায়। সেই লোভ দেখিয়েই বাড়ির কাছে বাগানে ডেকে আনে আব্দুরকে। আদরের অছিলায় প্রেমিকের চোখ এবং হাত ওড়না দিয়ে বেঁধে দেন। পরে প্রাক্তন প্রেমিকের গোপনাঙ্গে কোপ বসায় ওই তরুণী। প্রাথমিক তদন্তে এমনটাই জানতে পেরেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে এই ছক কষছিল সোমাইয়া। সম্প্রতি অনলাইনে 180 টাকা দিয়ে ছুরিও কিনেছিল সে। শান্ত স্বভাবের সোমাইয়া এই ধরনের কোনো কাণ্ড ঘটাতে পারে তা ভাবতেও পারছেন না এলাকাবাসী। আপাতত এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছে আব্দুর। এদিন সোমাইয়াকে হাওড়া আদালতে তোলা হবে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। সিপিএম এবং তৃণমূল সমর্থকদের সংঘর্ষে উত্তপ্ত মালদহের মানিকচকের দক্ষিণ চণ্ডীপুর। সংঘর্ষে জড়িয়ে পড়ে সিপিএম এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বলেই অভিযোগ। ইট পাটকেল নিয়ে চলে দুপক্ষের মারামারি। জানা গিয়েছে, এই ঘটনায় দুপক্ষের একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয় একাধিক মোটর বাইকও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় মানিকচক থানার বিশাল বাহিনী। পরে ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে নতুন করে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। উল্লেখ্য, মালদহের মানিকচক বিধানসভা কেন্দ্রের দক্ষিণ চণ্ডীপুর এলাকায় আবাস যোজনার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ করেন। অভিযোগ, তাতে তৃণমূল নেতার হাতে আক্রান্ত হন দানেশ আলী নামে এক যুবক। আক্রান্ত যুবক দানেশ আলী সিটুর জেলা কাউন্সিল সদস্য বলে জানা গিয়েছে। আক্রান্তের অভিযোগ, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা তথা তৃণমূল নেতা আবির আলী। এই তৃণমূল নেতা সহ তার পরিবারের আরও 12 জন সদস্যের নামে আবাস যোজনার তালিকায় নাম আসে। ঘটনার প্রতিবাদ জানিয়ে গত 2 সপ্তাহ আগে দানিশ আলী মানিকচক ব্লক এবং জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানান। অভিযোগ, এই ঘটনার প্রতিবাদ করায় রবিবার সকালে
দানিশকে একা পেয়ে আবির সহ 10 থেকে 15 জন আগ্নেয়াস্ত্র হাতে তার উপর হামলা করে। চাকু সহ হাঁসুয়া দিয়ে এলো পাথারি কোপ মারা হয় তাকে। আর এই ঘটনার পরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গিয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। প্রতিবেশীর কটু কথা সহ্য করতে না পেরে অপমানে আত্মঘাতী হলো এক 7ম শ্রেণীর পড়ুয়া। এমনই অভিযোগ মৃত পড়ুয়ার পরিবারের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় কোকোভেন থানার উড ইন্ডাস্ট্রি এলাকায়। কোকোভেন থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরে পরিস্থিতি সামাল দেয়। মৃত পড়ুয়ার নাম সুরজ ঠাকুর, বয়স 13। সে নেপালি পাড়া হিন্দি হাই স্কুলের পড়ুয়া ছিল। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে স্কুল থেকে ফেরার পথে প্রতিবেশীর দেওয়া গুলে পা পড়ে যায় সুরজের। অভিযোগ, এরপরই ওই প্রতিবেশী তুলসী রুইদাস সুরজের বাড়িতে গিয়ে তাকে গালিগালাজ করে। বাড়িতে সেই সময় সুরজ একাই ছিল। প্রতিবেশী চলে গেলে দরজা বন্ধ করে দেয় সুরজ। এরপর সুরজের মা পিঙ্কি দেবী বাড়িতে ফিরে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের সাহায্যে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন গলায় গামছা দিয়ে ঝুলছে সুরজ। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার ময়না তদন্তের পর এদিন দুপুরে উত্তপ্ত প্রতিবেশীরা পড়ুয়ার মৃতদেহ নিয়ে অভিযুক্ত তুলসী রুইদাসের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকে। ভাঙচুর করা হয় তার স্বামী যোগু রুইদাসের দোকান। তুলসী রুইদাস ও তার স্বামী যোগু রুইদাসকে গ্রেপ্তারের দাবি জানাতে থাকেন স্থানীয়রা। যদিও পড়ুয়ার মৃত্যুর খবর পেয়েই অভিযুক্ত তুলসী ও তার স্বামী এলাকা ছেড়ে চম্পট দেয় বলে অভিযোগ। অন্যদিকে খবর পেয়ে এলাকায় ছুটে যায় কোকোভেন থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও এলাকার বাসিন্দারা এদিন পরিষ্কার জানিয়ে দেন, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। শুরু হলো দ্বিতীয় দুর্গাপুর উৎসব। শুক্রবার সন্ধ্যায় শহরের রাজীব গান্ধী মেমোরিয়াল ময়দানে অর্থাৎ চিত্রালয় ময়দান উৎসবের উদ্বোধন করেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক ও পঞ্চায়েত গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক এস পেন্নাবলম, পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, এসপি-এসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল, এডিটিএর চেয়ারম্যান কবি দত্ত, জেলা পরিষদের সভাপতি বিশ্বনাথ বাউরি, পান্ডেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ বিভিন্ন সংস্থার আধিকারিকরা। এই বছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করল দুর্গাপুর উৎসব। আগামী 12 দিন ধরে চলবে এই উৎসব। এবারে উৎসবের আয়োজন করেছে দুর্গাপুর চেম্বার কমার্স স্ট্যান্ড ইন্ডাস্ট্রি। এবারের দুর্গাপুর উৎসবে শহরবাসীকে আনন্দ দিতে উপস্থিত থাকবেন বাংলা তথা দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী ও গানের দল। এর পাশাপাশি থাকবে স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। এই নজরকাড়া উৎসবের সাক্ষী থাকতে শুধু শহরবাসী নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উৎসাহী মানুষজন সমবেত হবেন বলে আশা করছেন উদ্যোক্তারা। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।